গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউর জন্য পশ্চিমবঙ্গ সম্পর্কে জানা অর্থাৎ আমাদের রাজ্য সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। কারণ পরীক্ষার ইন্টারভিউ বোর্ডে আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতেই পারে, এবং আমরা যদি সেই সময় আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে না বলতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের নম্বরের উপর একটা ব্যাড এফেক্ট পড়বে। আর এই ব্যাড এফেক্টটা আমাদের চাকরি পাওয়া আর না পাওয়ার মধ্যে তফাৎ করে তৈরি করবে। তা আমাদের প্রথমে জানতে হবে যে পশ্চিমবঙ্গ সম্পর্কে। তা পশ্চিমবঙ্গ সম্পর্কে জানার জন্য আমাদের প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ নামটা কিভাবে আসলো। দেখুন, একটা পৌরাণিক চরিত্র রয়েছে, সেটা হচ্ছে যে চন্দ্র বলে একজন রাজা ছিলেন, সেই রাজার নাম ছিল বঙ্গ। সেখান থেকে নাকি বঙ্গ নামটা করা হয়, এবং অনেকে মনে করেন যে আসলে প্রকৃতপক্ষে আমাদের বাংলাটা অর্থাৎ পশ্চিমবঙ্গটা গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থান করার কারণে একে নাম দেওয়া হয়েছে বঙ্গ। আমরা জানি যে পশ্চিমবঙ্গে একটা সময় ছিল যে বাংলার স্বাধীন নবাব ছিল, যে নবাব 1757 সালে পলাশী যুদ্ধের পরাজয়ের ফলে বাংলা তথা পুরা ভারতবর্ষ একটা সময় ইংরেজদের হাতে চলে যায়, এবং ইংরেজরা তাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো ব্যবহার করে, এবং এখানে বিভিন্ন রকম ইতিহাস কিন্তু জড়িয়ে রয়েছে। সেই ইতিহাস সম্পর্কে আমরা জানছি না, শুধুমাত্র পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা আজকে ডিটেলসে বলার চেষ্টা করছি। বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসবো, সেখানে আপনি দেখতে পাবেন। দেখুন, এই যে প্রথমত পলাশী যুদ্ধ পরাজয় ঘটলো, এই পলাশী যুদ্ধ পরাজয়ের ফলে কী হলো, পশ্চিমবঙ্গটা বিশেষ করে বাংলা বিহার উড়িষ্যাটা ইংরেজদের হাতে চলে যায়। এরপর তারা সেখানে ব্যবসা শুরু করে, এরপর ধীরে ধীরে গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ কিন্তু তাদের আওতার মধ্যে চলে যায়। এখানে শুধুমাত্র দক্ষিণ ভারতের কিছু অংশ এবং আসাম থেকে পার্বত্য অঞ্চলের কিছু অংশ তারা কিন্তু দখল করতে পারেনি, বিশেষ করে কি বলে ইংরেজরা, ঠিক আছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখন এই যে 1947 সালে আমরা যখন আবার পরবর্তী সময় আমরা যখন স্বাধীনতা অর্জন করি তাদের কাছ থেকে, তখন কি হয়, এই আমাদের যে বাংলাটা অর্থাৎ বঙ্গভূমিটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা ভাগ যায় যেটা পাকিস্তানের আন্ডারে চলে যায়, যেটাকে আমরা পূর্ব ভাগ বলি, পূর্ব পাকিস্তান, এবং আরেকটা ভাগ অর্থাৎ পশ্চিম দিকের অংশটাকে আমরা পশ্চিম ভাগ বলি, বা বর্তমানে যে নামকরণ করা হয়েছে পশ্চিমবঙ্গ, সেই নামটা কিন্তু করা হয়। এখন এই যে পশ্চিমবঙ্গ নামকরণটা করা হয়েছে, এই পশ্চিমবঙ্গ নামকরণের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা আমাদের অর্থাৎ বঙ্গভূমির পশ্চিম দিকে যেহেতু অবস্থান করছি, তাই সেই জন্য আমাদের কিন্তু নামটা পশ্চিমবঙ্গ করা হয়েছিল। এই পূর্ববঙ্গ যে পার্টটা রয়েছে, পূর্ববঙ্গের যে পার্টটা রয়েছে, এই পার্টটা কিন্তু একসময় পূর্ব পাকিস্তান থাকলেও পরবর্তী সময় 1971 সালে যখন আবার পাকিস্তান থেকে পৃথক হয়ে স্বাধীনতা অর্জন করে, তখন কিন্তু এই পূর্ব পাকিস্তান একটা নতুন নাম নেয় এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন, সেটা হচ্ছে বাংলাদেশ, যেটা বর্তমানে আমাদের বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে আমরা সকলেই মোটামুটি জানি যে বিহারের শ্রী নীতিশ কুমার উনি ওনার মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন, এবং সেই জায়গায় একজন নতুন মুখ্যমন্ত্রী এসেছেন। আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে এই নতুন মুখ্যমন্ত্রীর নাম কি, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আরও কয়েকটা ডিটেলসে আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ইন্টারভিউ রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে নতুনভাবে ইন্টারভিউ রিলেটেড কিন্তু আমরা আপনাদের কাছে ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসব। তাই আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে আপনাদের লাভই হবে, লস হবে না আশা করতে পারি। এছাড়াও কি আরেকটা কথা আপনাদের বলে রাখছি, যদি আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু নোট প্রোভাইড করছি, এবং সেখান থেকে এই যে ইউটিউব চ্যানেলে যেগুলো ঘটছে বা যে কাজগুলো করাচ্ছে, এগুলোও কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা নোট প্রোভাইড করছি, সেখানেও আপনি কিন্তু যুক্ত হতে পারেন। আরেকটা ঘোষণা আমি বলে দেখছি, সেটা হচ্ছে যে রেজাল্টের পরে আমরা কিন্তু অফলাইনে ফ্রিতে মকের ব্যবস্থাও করছি, সেটা আপনার সাথে, তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের যুক্ত হতে হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করি। দেখুন, এই যে পশ্চিমবঙ্গের অবস্থান, এই অবস্থান যদি দেখতে চাই, সেটা ভারতের সাপেক্ষে এটা কিন্তু পূর্ব দিকে অবস্থান করছে, এবং এই যে পূর্ব দিকে অবস্থান করার কারণে এখানে কিন্তু আন্তর্জাতিক সীমানা কিছু রয়েছে, কিছু দেশীয় অঙ্গরাজ্যের সাথেও কিন্তু সীমানা দখল করেছে পশ্চিমবঙ্গ। আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে কে রয়েছে, যে উত্তর দিকে যাওয়া রয়েছে ভুটান, দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর, এবং উত্তর পশ্চিমে রয়েছে নেপাল, এবং পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, এবং দেশীয় অঙ্গরাজ্য রয়েছে 5টি। এই 5টির মধ্যে কে রয়েছে, একটা রয়েছে ঝাড়খণ্ড রয়েছে, তারপর রয়েছে উড়িষ্যা রয়েছে, বিহার রয়েছে, সিকিম রয়েছে, অসম রয়েছে। এই সমস্ত রাজ্যগুলো কিন্তু আমাদের দেশীয় রাজ্যের সীমানা দখল করে। এই যে পশ্চিমবঙ্গের সীমানা, এই পশ্চিমবঙ্গের টোটাল যে আয়তন, সেই আয়তনের পরিমাণ হচ্ছে 88,752 বর্গ কিমি। পশ্চিমবঙ্গের মোট যে আয়তন, সেটা হচ্ছে 88,752 বর্গ কিমি। এখান থেকে একটা প্রশ্ন না বললেই নয়, সেটা হচ্ছে যেহেতু আমরা সিকিম যেহেতু আমাদের সাথে দেশীয় রাজ্য হিসেবে সীমানা দখল করে, এই সিকিম কিন্তু একসময় স্বাধীন ছিল।
75 সালে যখন ভারতবর্ষের সাথে যুক্ত হয় 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে, তখন ভারতের 22তম রাজ্য হিসেবে সিকিম কিন্তু মর্যাদা লাভ করে। এবারে দেখুন, এই যে আমাদের সীমানাগুলো রয়েছে, এই সীমানার মধ্যে সর্বাধিক সীমানা দেশীয় রাজ্যের সাথে সর্বাধিক সীমানা যে রাজ্যের সাথে রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড, এবং সর্বনিম্ন যে রাজ্যের সাথে সীমানা রয়েছে সেটা হচ্ছে সিকিম। ঠিক আছে। আর যদি আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে দেখতে যাই, তার আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বাধিক যে দেশের সাথে সীমানা দখল করে বা সীমানা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে রয়েছে, তার মোট যে পরিমাণ সেটা হচ্ছে 2272 কিমি। আর যদি সর্বনিম্ন বলতে চাই সেটা হচ্ছে নেপালের সাথে রয়েছে। ঠিক আছে। এবার যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গের উত্তর আর দক্ষিণে যদি বিস্তার দেখতে যাই, তাহলে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের বিস্তার যেটা রয়েছে সেটা হচ্ছে 623 কিমি। উত্তর দক্ষিণে যে বিস্তার রয়েছে ভারতবর্ষের পশ্চিম দিকের পূর্ব দিকের অবস্থিত পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণে যে সীমানা, সেই সীমানা রয়েছে কত 623 কিমি। আর যদি পূর্ব পশ্চিমের বিস্তার দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে যে বিস্তারটা রয়েছে সেটা হচ্ছে 320 কিমি। পশ্চিমবঙ্গের মোট যে জেলা সংখ্যা সেটা হচ্ছে 23টি। যদিও আমাদের এছাড়াও প্রস্তাবিত কয়েকটি জেলা রয়েছে, সেটা কিন্তু এখনও কার্যকর হয়নি। এখনও কিন্তু বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা কত 23টি। ঠিক আছে। প্রস্তাবিত কয়েকটা জেলার 60টি জেলা রয়েছে, সেটা এখনও যুক্ত হয়নি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের সর্বাধিক যে জনসংখ্যার দিক থেকে সর্বাধিক যে রাজ্যে রয়েছে সেটা হচ্ছে, জনসংখ্যার দিক থেকে সর্বাধিক যে জেলাতে রয়েছে সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা জনসংখ্যা সর্বাধিক রয়েছে, এবং সর্বনিম্ন যে জনসংখ্যা যেখানে রয়েছে সেটা হচ্ছে কালিম্পং। আর যদি আয়তনের দিক থেকে দেখি, সর্বোচ্চ যে আয়তন বড়, অর্থাৎ বড় জেলার যদি নাম দেখি সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আর যদি সর্বনিম্ন আয়তন যদি দেখতে চাই সেটা হচ্ছে কলকাতা। ঠিক আছে। আচ্ছা, এবার যদি লিঙ্গানুপাত দেখতে চাই, পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত সর্বাধিক যে রাজ্যের লিঙ্গানুপাত রয়েছে সেটা হচ্ছে দার্জিলিং জেলা, আর সর্বনিম্ন যে লিঙ্গানুপাত যে জেলাতে রয়েছে সেটা হচ্ছে কলকাতা। ঠিক আছে। সাক্ষরতার হার যদি দেখতে চাই, আমাদের সাক্ষরতার ক্ষেত্রে সর্বাধিক যে জেলার সাথে সাক্ষরতা সর্বাধিক রয়েছে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, আর সর্বনিম্ন সাক্ষরতা যে জেলা রয়েছে সেটা হচ্ছে দার্জিলিং। জনসংখ্যার বিষয়ে যদি দেখতে পাই, জনসংখ্যার ঘনত্ব হিসাবে যদি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে কলকাতার জনসংখ্যার জনঘনত্ব সর্বাধিক রয়েছে, এবং ঝাড়গ্রামের জনঘনত্ব সর্বনিম্ন রয়েছে। ঠিক আছে। এগুলো সবগুলো কিন্তু আপনাদের খাতায় সুন্দরভাবে নোট করে রাখতে হবে, কারণ আমি এখানে খুব সংক্ষিপ্ত আকারে লিখেছি, আর যে কারণে আপনাদের কিন্তু পরবর্তী সমস্যা হতে পারে। তো এই জন্য আপনাকে কিন্তু খাতায় নোট আকারে লিখতে হবে। এবার পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক বিভাগ রয়েছে, সেই প্রশাসনিক বিভাগের সংখ্যা হচ্ছে 5টি। এই প্রশাসনিক বিভাগে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। এই প্রেসিডেন্সি বিভাগের মধ্যে 5টি জেলা রয়েছে, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া এবং কলকাতা। এই 5টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের প্রেসিডেন্সি বিভাগের মধ্যে। আর প্রশাসনিক বিভাগের যে সদর দপ্তর সেটা রয়েছে কোথায়? কলকাতাতে রয়েছে সদর দপ্তরটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখতে চাই, 2 নম্বরে যেটা রয়েছে প্রশাসনিক বিভাগ সেটা হচ্ছে বর্ধমান বিভাগ। এই বর্ধমান বিভাগের সদর দপ্তর সেটা হচ্ছে চুঁচুড়া, যেটা বর্তমানে অবস্থান করছে। আর এই বর্ধমান বিভাগের জেলা সংখ্যা হচ্ছে 4টে। ঠিক আছে। কী কী? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূম, এই কটা জেলা নিয়ে রয়েছে বর্ধমান বিভাগ। এরপর রয়েছে মেদিনীপুর বিভাগ। মেদিনীপুর বিভাগে রয়েছে সাধারণত 5টি জেলা। এই 5টি জেলার মধ্যে প্রধান যে দপ্তর, অর্থাৎ দাপ্তরিক যে প্রধান, সেটা হচ্ছে কি মেদিনীপুর। আর এর যে জেলাগুলো রয়েছে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। এই 5টি জেলা নিয়ে সাধারণত মেদিনীপুর বিভাগ গঠিত হয়েছে। এবার হচ্ছে মালদা বিভাগ। এই মালদা বিভাগের সদর দপ্তর সেটা হচ্ছে মালদাতে অবস্থিত। কোন কোন জেলা নিয়ে গঠিত হয়েছে? এটা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে। কটা জেলা রয়েছে? 4টি জেলা। এরপর রয়েছে জলপাইগুড়ি বিভাগ। এই জলপাইগুড়ি বিভাগের বর্তমান যে সদর দপ্তর সেটা হচ্ছে জলপাইগুড়ি। আর এই জলপাইগুড়ির যে 5টি জেলা রয়েছে, সেই বিভাগের যে 5টি জেলা রয়েছে সেটা হচ্ছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং। ঠিক আছে। এই 5টি জেলা নিয়ে সাধারণত জলপাইগুড়ি বিভাগ রয়েছে। আমি আরেকবার আপনাদের বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে 5টা বিভাগ রয়েছে প্রশাসনিক। এই 5টা বিভাগ কী কী? এক হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ, 1 নম্বর হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ, 2 নম্বর রয়েছে বর্ধমান বিভাগ, 3 নম্বর হচ্ছে মেদিনীপুর বিভাগ, 4 নম্বর হচ্ছে মালদা বিভাগ, 5 নম্বর হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। আপনি শুধুমাত্র এই 5টি বিভাগ মনে রাখবেন, এবং আপনার যে বিভাগটা পড়ছে সেই বিভাগের কটা জেলা রয়েছে সেটাও আপনি একটু জেনে রাখবেন। আরও ডিটেলসে পারলে সবগুলো জেনে রাখতে পারেন। এরপর দেখুন, পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের পর্বত শৃঙ্গ যেটা রয়েছে সেটা হচ্ছে সান্দাকফু। এর যে উচ্চতা সেটা হচ্ছে 3636। আমি এখান থেকে একটা নোট বলে রাখছি, সেটা হচ্ছে WBP এসআই এর
WBSI একটা প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং তার উচ্চতা কত, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু এই যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, পশ্চিমবঙ্গের যে উচ্চতম রেলপথ সেই রেলপথের যে স্টেশন সেটার নাম হচ্ছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন, ঠিক আছে। দীর্ঘতম নদী, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা। এই গঙ্গা নদীর যে পশ্চিমবঙ্গের যে আয়তন বা দৈর্ঘ্য রয়েছে সেটা হচ্ছে 520 কিমি, এবং ভারতবর্ষে মোট যে আয়তন রয়েছে গঙ্গার সেটা হচ্ছে 2525 কিমি। আর বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে, এটি পশ্চিম বর্ধমানের অবস্থিত। ধানের গলা বলা হয় পূর্ব বর্ধমানকে। পশ্চিমবঙ্গের সর্বাধিক তপশিলি জাতি রয়েছে কোচবিহারে এবং তপশিলি উপজাতি রয়েছে জলপাইগুড়ি জেলায়। পশ্চিমবঙ্গে মোট থানার সংখ্যা হচ্ছে 516টি, এর মধ্যে মহিলা থানা রয়েছে 40টি। পশ্চিমবঙ্গ পুলিশ গঠিত হয় 1861 সালে, এবং ভারতের লোকসভা আসনে ভারতের যে লোকসভা আসন সেই লোকসভা আসনটার সংখ্যা হচ্ছে কত? 543টি। এখন তবে সর্বাধিক নির্বাচিত হতে পারে 552টি, কিন্তু নির্বাচিত লোকসভা সদস্য হতে পারেন। কিন্তু বর্তমানে রয়েছে যেটা সংখ্যা সেটা হচ্ছে 543 জন, ঠিক আছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ইলেক্টেড মেম্বার যেগুলো রয়েছে সেটা হচ্ছে কত? 42টা। পশ্চিমবঙ্গ থেকে ইলেক্টেড মেম্বার যেগুলো রয়েছে লোকসভার আসনের জন্য সেটা হচ্ছে 42টি। এই লোকসভার জন্য 5 বছরের জন্য মেয়াদ থাকে, 5 বছর পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গের বিধানসভা আসনের সংখ্যা হচ্ছে 294টি, এরাও 5 বছরের জন্য নির্বাচিত হন। আমাদের ইলেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তাই ইলেকশন সম্পর্কে আপনারা কিন্তু খুব ডিটেলসে জেনে রাখার চেষ্টা করবেন, কারণ ইলেকশন যেহেতু বলছে পশ্চিমবঙ্গ, সেখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গ ইলেকশন সম্পর্কে জানতে পারে। ইলেকশন ডিটেলসে জানার চেষ্টা করো। আমি ইলেকশনের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। এবার দেখুন, বিধান পরিষদ, আমাদের পশ্চিমবঙ্গে একসময় বিধান পরিষদ ছিল, অর্থাৎ দুটো কক্ষ ছিল। একটা কক্ষ বিধান পরিষদ বা উচ্চ কক্ষ বিধান পরিষদ। এই বিধান পরিষদ কিন্তু 1669 সালে 1 আগস্ট কিন্তু বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গ যখন স্বাধীনতা লাভ করে সেই সময় পশ্চিমবঙ্গে যে জেলা ছিল সেই জেলার সংখ্যা ছিল কত? 14টি। আমরা এরপরে আরও একটা ভিডিও নিয়ে আসবো যেখানে থাকবে বিভিন্ন জেলা সম্পর্কে এবং তাদের সদর শহর এবং কত সালে গঠিত হয়েছে সেই সম্পর্কে জানবো। দেখুন, একটা সময় আমাদের পশ্চিমবঙ্গে জেলা ছিল কত? 14টি, কিন্তু বর্তমানে কত রয়েছে? 23টি। তাহলে বাকি যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো, বাকি যে 9টা জেলা রয়েছে এই 9টা জেলা কবে গঠিত হয়েছে, কীভাবে গঠিত হয়েছে সেগুলো জানা দরকার। সুতরাং সেই জন্য আমরা কিন্তু আরেকটা জেলা সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখুন। এরপর দেখুন, পশ্চিমবঙ্গের যে রাজ্য পশু রয়েছে সেটা হচ্ছে মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি যেটা রয়েছে সেটা হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল যেটা সেটা হচ্ছে শিউলি। আর রাজ্য গাছ যেটা সেটা হচ্ছে ছাতিম। এবং পশ্চিমবঙ্গের প্রধান যে ফসল সেটা হচ্ছে ধান। আর এই ধান উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রথম স্থান অধিকার করে। এবার দেখুন, ভারতবর্ষে টোটালি 10 জন নোবেল পুরস্কার পেলেও পশ্চিমবঙ্গ থেকে প্রায় 4 থেকে 6 জন, যদিও পশ্চিমবঙ্গ থেকে 4 থেকে 6 জন এরা বংশোদ্ভূতভাবে যদি দেখা যায় এরা বাঙালি ছিল, 4 থেকে 6 জন এরা বাঙালি ছিল, এবং পরবর্তী সময় তাদের কার্যসূত্রে বা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছেন। তো সেইখান থেকে দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু নোবেল পুরস্কারের পরিমাণ সর্বাধিক রয়েছে ভারতবর্ষের মধ্যে। দেখুন, ভারতবর্ষে 10টা নোবেল পুরস্কার পেয়েছে, তার মধ্যে প্রায় 4 জন রয়েছেন যারা পশ্চিমবঙ্গ থেকে অবস্থিত, মানে পশ্চিমবঙ্গ থেকে বিলং করেন, কিন্তু কর্মসূত্রে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, সেটা আলাদা ব্যাপার। পশ্চিমবঙ্গ থেকে প্রথম যিনি নোবেল পুরস্কার পান, শুধু পশ্চিমবঙ্গ নয়, এশিয়ার যিনি প্রথম নোবেল পুরস্কার পান তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য সাধারণত তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর এটা ছিল এশিয়ার প্রথম নোবেল জয়। এরপরে কি 1930 সালে ডাক্তার CV রামান পদার্থবিজ্ঞান নোবেল পুরস্কার পান। এরপরে অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতি নোবেল পুরস্কার পান, এবং মোট নোবেল পুরস্কার পেয়েছে 10টা। ভারতবর্ষে সর্বমোট নোবেল পুরস্কার পেয়েছে 10টা। তার মধ্যে দেখুন 1টা 2টো 3টে 4টে, তার মানে 4টে দেখতে পাচ্ছি যে এরা সকলেই কি পশ্চিমবঙ্গ থেকে অবস্থান করছেন। যে 10 জন নোবেল পুরস্কার পেয়েছেন তাদের নামগুলো জাস্ট একটু দেখে নেই। দেখুন, একটু আগেই দেখলাম আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে সাহিত্যের জন্য, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য। 30 সালে পদার্থবিজ্ঞান জন্য। হরগোবিন্দ খরানা ইনি পেয়েছেন 1968 সালে চিকিৎসার জন্য, এবং তিনি জেনেটিক একটা বিষয় আবিষ্কার করেন। মাদার তেরেসা ইনি ভারতীয় থেকে নোবেল পুরস্কার, ভারতে শান্তি বার্তা ছড়িয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, কত সালে? 1979 সালে। এরপর কি রয়েছে? সুব্রমণিয়াম চন্দ্রশেখর ইনি
1983 সালে নোবেল পুরস্কার পান পদার্থবিজ্ঞান, ইনিও ওই হরগোবিন্দ খোরার মতো চিকিৎসা বিজ্ঞানে পেয়েছিলেন। অমর্ত্য সেন ইনি পেয়েছেন 1998 সালে অর্থনীতিতে। ভেক্টর রমন রামকৃষ্ণন ইনি পেয়েছিলেন 2009 সালে রসায়নের জন্য, এবং কৈলাস সত্যার্থী উনি 2014 সালে শান্তির জন্য পেয়েছিলেন। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ইনি পেয়েছিলেন 2019 সালে অর্থনীতির জন্য, এবং তারই যে স্ত্রী এস্তাহার দুফলা ইনিও অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পেন 2019 সালে। তাহলে টোটাল যদি ভারতীয় হিসাবে বলতে চাই তাহলে সেক্ষেত্রে 9 জন, এবং যদি আমরা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের যদি স্ত্রীকে ধরা হয় সেক্ষেত্রে টোটাল হচ্ছে 10টা। ঠিক আছে, টোটাল ভারতবর্ষে নোবেল পুরস্কারের সংখ্যা কত? টোটাল হচ্ছে ভারতীয় হিসাবে 9টা, এবং আরেকটা যদি স্ত্রীকে ধরা হয় সেক্ষেত্রে, অর্থাৎ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ধরা হয় সেক্ষেত্রে হবে 10টা। এই 10টা ছিল আমাদের ভারতবর্ষের নোবেল জয়। এবার আমরা দেখব যে কিছু বন্যপ্রাণী অভয়ারণ্য সম্পর্কে জানার চেষ্টা করব। দেখুন, সজনেখালি দক্ষিণ চব্বিশ পরগনা, এটি সাধারণত প্রতিষ্ঠা হয়েছিল 1976 সালে। আর এর যে প্রধান পশুগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে কুমির, তারপর হচ্ছে বাঁদর, শূকর, শূকর, বনমোরগ ইত্যাদি। লুধিয়ান দ্বীপ সাধারণত রয়েছে অভয়ারণ্য, এটা 2024 পরগনাতে রয়েছে। তারপরে রয়েছে হ্যালিডে দ্বীপ, এটিও 24 পরগনাতে রয়েছে। আচ্ছা, বিভূতিভূষণ এটাও 24 পরগনাতে রয়েছে। চাপড়ামারি জলপাইগুড়িতে রয়েছে। হ্যাঁ, জটপকরি এটা দার্জিলিং জেলা রয়েছে। সেঞ্চুরি দার্জিলিংয়ে রয়েছে। মহানন্দা দার্জিলিংয়ে রয়েছে। রায়গঞ্জে রয়েছে কুলিক জাতীয় অভয়ারণ্য, এটা উত্তর দিনাজপুর। তারপরে রামনাবাগান পূর্ব বর্ধমানে রয়েছে। বল্লভপুর এটা বীরভূমে রয়েছে। বেথুয়া ডুয়ারি রয়েছে নদিয়াতে। এবার দেখুন, এক নজরে পশ্চিমবঙ্গের 2011 সালের সেন্সাসের সাথে একটু 2001 সালের সেন্সাসটি একটু দেখে নিই। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে মোট যে জনসংখ্যা সেটা হচ্ছে প্রায় 9 কোটি, তার থেকে একটু বেশি রয়েছে, আমি 9 কোটি ধরে রাখছি। এই জনসংখ্যার যে জনসংখ্যা বৃদ্ধির হার সেটা হচ্ছে 2001 সাল থেকে 2011 সালের বৃদ্ধি যেটা হার সেটা 13.84%, এবং ভারতীয় জনসংখ্যা যেটা বৃদ্ধির হার ছিল সেটা কত? 7.54%। পশ্চিমবঙ্গের যে জনঘনত্ব সেটা হচ্ছে 1028 জন প্রতি বর্গ কিমিতে। আর লিঙ্গানুপাত যদি দেখতে পাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রতি 1000 জন পুরুষের জন্য 950 জন মহিলা রয়েছে। পশ্চিমবঙ্গে যে শিক্ষার হার হচ্ছে কত? 76.26%, এবং পুরুষদের শিক্ষার হার একটু বেশি রয়েছে, 81.69%। মহিলাদের শিক্ষার হার একটু কম রয়েছে, 17.54%। আচ্ছা, পশ্চিমবঙ্গের একটা গ্রামীণ অঞ্চল, সুতরাং এখানে গ্রামের জনসংখ্যা একটু বেশি রয়েছে। গ্রামের শতাংশ যেটা রয়েছে সেটা হচ্ছে 68.3%। জনসংখ্যা বৃদ্ধির হার গ্রামীণ ক্ষেত্রে সেটা হচ্ছে 7.68%, এবং লিঙ্গানুপাত গ্রামের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে 953টা, এবং সাক্ষরতার হার গ্রামের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে 72.13%। এবার যদি এটা শহরের ক্ষেত্রে দেখতে চাই, শহরের ক্ষেত্রে যেটা রয়েছে জনসংখ্যার পরিমাণ যেটা রয়েছে সেটা হচ্ছে কত? 31.87%। আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির হার কত? 29.72%। আর লিঙ্গানুপাত যেটা রয়েছে সেটা হচ্ছে 944টি। আর যে সাক্ষরতার হার যেটা রয়েছে শহরের ক্ষেত্রে সেটা হচ্ছে 84.57%। আচ্ছা, এবারে এই জেলাভিত্তিক যে ডাটা এটা অলরেডি আমাদের বলা হয়ে গেছে, তো নাকি এই জায়গাটা বলছি না। আচ্ছা, এবার জেলাভিত্তিক কয়েকটা প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কত? সকলে বলুন দেখি। 23টা জেলা রয়েছে পশ্চিমবঙ্গে, টোটাল 23টা জেলা রয়েছে। আর 2 নম্বর প্রশ্ন রয়েছে, আমাদের আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? আমরা মোটামুটি সকলে জানি, অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে, দক্ষিণ চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গের যে ক্ষুদ্রতম জেলার নাম কি? কলকাতা। এরপরে নবীনতম জেলা যদি জিজ্ঞেস করা হয়, তো 23তম জেলা যদি জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, 7ই এপ্রিল 2017 সালে তৈরি হয়েছে। আর জনবহুল জেলা হিসেবে যদি যে আত্মপ্রকাশ করেছে সেটা উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, বাংলা শস্য ভাণ্ডার বলা হয় পূর্ব বর্ধমানকে, আর সিটি অফ জয় বা প্রসাদ নগরী বলা হয় কলকাতাকে। ঠিক আছে, সাক্ষরতার হার সব থেকে বেশি সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, আর সাক্ষরতার হার সব থেকে কম যে জেলা সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। আর পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটা কর্কট ক্রান্তি দেখা গেছে। এই পশ্চিমবঙ্গের 5টি জেলার মধ্য দিয়ে সাধারণত কর্কট ক্রান্তি দেখা গেছে, সেটা হচ্ছে নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, আর এটা হচ্ছে পুরুলিয়া। এই 5টি জেলার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি দেখা গেছে। চিকেন নেক রয়েছে উত্তর দিনাজপুর চপড়াতে। আচ্ছা, এবার বক্সা বাঘ্র প্রকল্প রয়েছে আলিপুরদুয়ারে। আচ্ছা, সুন্দরবন প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে, যেটা 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনাতে রয়েছে। পশ্চিমবঙ্গের শীতলতম স্থানটির নাম হচ্ছে দার্জিলিং, আর পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম হচ্ছে আসানসোল। আর পড়াঞ্চলের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। আর পোড়ামাটির কাজ বা টেরাকোটার জন্য বিখ্যাত যে জেলা সেটা হচ্ছে বাঁকুড়া জেলা। আর ছৌ নাচের জন্য বিখ্যাত যে জেলা সেটা হচ্ছে পুরুলিয়া জেলা। এই সমস্ত পয়েন্টগুলো আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, এরপরে দেখুন
ইসকনের যে সদর দপ্তর বা ইসকনের যেখানে অবস্থিত সেটা হচ্ছে মায়াপুরে, নদিয়া জেলায় অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর যেখানে জন্মগ্রহণ করেন সেই জায়গাটার নাম হচ্ছে কলকাতা। শান্তিনিকেতন বা বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত, সেটা হচ্ছে বীরভূম জেলা। আর হাজারদুয়ারি প্রাসাদ রয়েছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। জিআই ট্যাগ ফজলি আমের জন্য জিআই ট্যাগ পেয়েছে আমাদের মালদা জেলা। আর সুরপরিয়া বা সারভাজা কোন জেলায় জন্য প্রতিষ্ঠিত বা মিষ্টি, বিখ্যাত মিষ্টি, সেটা হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণনগর। আচ্ছা, সীতাভোগ বা মিহিদানার জন্য বিখ্যাত পূর্ব বর্ধমান। একশৃঙ্গ কাণ্ডের জন্য বিখ্যাত জলপাইগুড়ি, এর গড়মরা এবং আলিপুরদুয়ারের জলদাপাড়া। ঠিক আছে, ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা কলেজ বেথুন, সেটা কলকাতায় অবস্থিত। আর হলদিয়া বন্দর কোন জেলায় অবস্থিত, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। আর সান্দাকফু কোন জেলায় অবস্থিত, দার্জিলিং জেলায় অবস্থিত। রাঙামাটির দেশ বলা হয় বীরভূমকে। ভারতের প্রথম রেল চলাচল কোন দুটি স্টেশনের মধ্যে হয়, সেটা হচ্ছে হাওড়া এবং হুগলি। পশ্চিমবঙ্গে প্রথম রেল চলাচল শুরু হয় হাওড়া থেকে হুগলি 1854 সালে। আর কোন জেলা ভেঙে ঝাড়গ্রাম তৈরি হয়, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। কোচবিহার জেলা কবে প্রতিষ্ঠিত হয়, 1950 সালে কোচবিহার জেলা প্রতিষ্ঠিত হয়। মেছো বিড়াল কোন জেলায় বেশি দেখা যায়, সেটা হচ্ছে হাওড়া ও নদী জেলায়। পলাশী যুদ্ধ ক্ষেত্রটি নদিয়া জেলাতে অবস্থিত। শান্তিপুর বা ফুলিয়া কোন জেলায় অবস্থিত, নদিয়াতে অবস্থিত। জনসংখ্যা সবচেয়ে বেশি কোন জেলায় রয়েছে, কলকাতাতে রয়েছে। জনঘনত্ব সবচেয়ে কম কোন জেলাতে রয়েছে, দক্ষিণ দিনাজপুর বা পুরুলিয়া তথ্য অনুসারে। ঠিক আছে, অনুপাত সর্বথেকে বেশি হয়েছে দার্জিলিংয়ের। বেলুর মঠ রয়েছে হাওড়াতে রয়েছে। আচ্ছা, গঙ্গার ভাঙন সব থেকে বেশি দেখা যায় মালদা এবং মুর্শিদাবাদ জেলায়। আর স্বাধীনতার সময় ক্ষুদিরাম বসুর জন্ম হয় পশ্চিম মেদিনীপুর জেলায়। লাভপুর কোন জেলায় অবস্থিত, বীরভূম জেলায় অবস্থিত। এবং সুন্দরবন কত শতাংশ জমি পশ্চিমবঙ্গে রয়েছে, 40%, বাকিটা বাংলাদেশে রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর রয়েছে আলিপুরে। উত্তর চব্বিশ পরগনার সদর দপ্তর রয়েছে বারাসাতে। পশ্চিমবঙ্গের কোন জেলাটি সবচেয়ে বেশি বিহারের সীমান্ত রয়েছে, উত্তর দিনাজপুর। মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত, দার্জিলিং জলপাইগুড়ি জেলায়। সুন্দরবনের বিখ্যাত করমজল বা লধিয়ান দ্বীপ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়। এবার দেখুন, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় 15ই আগস্ট 1947 সালে। পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের পশু হচ্ছে মেছো বিড়াল, শ্বেতকণ্ঠ পাখি হচ্ছে শ্বেতকণ্ঠ, ফুল হচ্ছে শিউলি, আর গাছ হচ্ছে ছাতিম। আর পর্বত শৃঙ্গ নাম হচ্ছে সান্দাকফু। আর বৃহত্তম, এবার দেখুন, রাঙামাটি দেশ বলা হয় বীরভূমকে। পশ্চিমবঙ্গের টেরাকোটা কাজের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়া। আর প্রসাদ নগরী বলা হয় কলকাতাকে। শহর বলা হয় কলকাতাকে। প্রথম মহিলা জয়ী হয়েছে মাদার তেরেসা, মানে মহিলা নোবেল জয়ী হয়েছে মাদার তেরেসা। 2011 সালে আদমস অনুসারে গণঘনত্ব সবথেকে মানে পশ্চিমবঙ্গের জনঘনত্ব সেটা হচ্ছে 1028টি। আর 2011 সালে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ছিল 4.26%। আর সবচেয়ে বেশি স্বাক্ষর যে জেলা, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। সবচেয়ে কম স্বাক্ষর যে জেলা, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। জনসংখ্যা সবচেয়ে জনবহুল জেলার নাম হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। এবং পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত 1950 জন। কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গে পুরস্কার পায় 2017 সালে জাতিসংঘ থেকে। আর সবুজশ্রী প্রকল্প সে সাইকেলের সাথে যুক্ত। তরুণ স্বপ্ন প্রকল্পটি 1000 টাকা ট্যাবের জন্য দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডার এটি মহিলাদের ক্ষেত্রে দেওয়া হয়। বাংলা শিক্ষা পোর্টাল এর শিক্ষার সাথে যুক্ত অনলাইনে শিক্ষার জন্য। পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর উৎকর্ষ বাংলা কিসের জন্য যুক্ত, কারিগরি দক্ষতা উন্নয়নের জন্য। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তাকমা পেয়েছে পশ্চিমবঙ্গের যে উৎসব, সেটা হচ্ছে দুর্গাপুজো। আর একটি বৃহত্তম পাখিরালয় রয়েছে রায়গঞ্জ কুলিক পাখিরালয়। আচ্ছা, এরপর রয়েছে একশৃঙ্গ গান্ডারের জন্য সাধারণত জলদাপাড়া এবং গরুমরা জাতীয় উদ্যান অবস্থিত। এরপরে পশ্চিমবঙ্গের প্রথম রেল চলাচল চালু হয় 1854 সালে হাওড়া থেকে হুগলি। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন হচ্ছে 294টি। আর পশ্চিমবঙ্গের লোকসভা আসন হচ্ছে 42টি এবং রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে 16টি। তো এরপরে একটা প্রশ্ন আপনাদের জন্য আবার এইচডাব্লিউ দিচ্ছি, সেটা হচ্ছে নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি। ঠিক আছে, এটা আপনি কমেন্টে লিখবেন। আজকের ভিডিও পর্যন্তই। আর কয়েকটা নোটিশ আপনাদের বলেই দিচ্ছে বা জানিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ইন্টারভিউ রিলেটেড আরও ভিডিও আসবে, তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই।